স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি রেদওয়ান আহমেদ। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফাইজুর রহমান ফাহিম। দর্শক, সরাসরি সুযোগ থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আর 0-2222-92-381 অথবা 09-666-777-311 এই নাম্বার দুটোতেও ফোন করে সরাসরি প্রশ্ন করার কোনো সমস্যা বা বিভ্রান্তি থেকে মুক্তির সুযোগ রয়েছে এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা করোনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। ওমিক্রন নিয়ে আসলে সবাই চিন্তিত, সারা বিশ্ব ওমিক্রন জ্বরে আসলে কাঁপছে, যদিও মৃত্যু হার কম। আমি একটু এই ওমিক্রনের বিষয়টি দিয়েই শুরু করতে চাই। আমি যদি যুক্তরাজ্যের দিকে দেখি তাহলে সেখানে প্রচুর পরিমাণে সংক্রমিত হচ্ছে লোকজন। সেই তুলনায় আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন ছাড়া পাওয়া যায়নি, ভারতে প্রায় 300 জন। তো এই শনাক্তটা আসলে কিভাবে করা সম্ভব? মানে জিনোম সিকোয়েন্স যত বেশি করা হবে তত বেশি শনাক্তের হার বাড়বে, নাকি আমরা ধরেই নিচ্ছি যে যারা করোনা সংক্রমিত হচ্ছে তারা যে কোনো ভেরিয়েন্টে সংক্রমিত হচ্ছে? মানে কিভাবে বুঝবো যে ওমিক্রনে সে শনাক্ত হচ্ছে কিনা? ধন্যবাদ। ডিবিসি টিভির দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে যেটা হচ্ছে যে দেখেন, করোনার যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে যে করোনার যে কোনো ভ্যারিয়েন্টই আসুক না কেন, ভাইরাসের যে ভ্যারিয়েন্টই আসুক, এ পর্যন্ত যতগুলো ভ্যারিয়েন্ট এসেছে লক্ষণগুলো কিন্তু মূলত একই। আমরা যেসব লক্ষণ এতদিন পর্যন্ত জেনে এসেছি সেই লক্ষণগুলো নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসলে উপস্থিত হবে। এখন আক্রান্ত হলে প্রথম যে কাজটি আমরা করি এখন পর্যন্ত আমাদের করোনা রোগ শনাক্তের সবচেয়ে কার্যকর পন্থাটি হচ্ছে আরটি-পিসিআর। আমরা যেটার মাধ্যমে করোনাটাকে নিশ্চিত করে থাকি যে হ্যাঁ, ওই একজন রোগী করোনা আক্রান্ত হয়েছে। কিন্তু এখন এটি কোন ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত হয়েছে সেটি দেখার জন্য কিন্তু ওই জেনোম সিকোয়েন্সিং ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং জেনোম সিকোয়েন্সিংটা কিন্তু আরটি-পিসিআর এর মাধ্যমে কিন্তু কোনো জেনোম সিকোয়েন্সিং আসলে করা হয় না। এটাতে শুধুমাত্র আমরা করোনার উপস্থিতিটা আছে কিনা এটুকু আমরা নিশ্চিত করতে পারি। এটা আমরা কি এখন করোনাটাকে ওমিক্রন আক্রান্ত দিয়ে হচ্ছি না অন্য কোনো ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছি, সেটার জন্য আলাদাভাবে জেনোম সিকোয়েন্সিংটাই হচ্ছে একমাত্র পন্থা, যেটাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের যারা আক্রান্ত হচ্ছেন তারা ওমিক্রন ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছেন নাকি অন্য কোনো ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছেন। তার মানে বাংলাদেশে এখন যারা সংক্রমিত হচ্ছে আমরা আসলে খুব সুনির্দিষ্টভাবে জানতে পারছি না যে তারা কোন ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র আমরা এতটুকু জানতে পারছি যে তারা করোনায় সংক্রমিত হচ্ছে। আচ্ছা, এই করোনায় সংক্রমিত হলে এই শীতকালে নানা সর্দি জ্বর এসব আসলে লেগেই থাকে, বিশেষ করে ঠান্ডা। সবাই জানে সব কিছু অনেকদিন ধরেই, যেহেতু করোনা আমাদের দেশে। তারপরেও আপনি একটু এই সময় এসে এই সময়ের সচেতনতাগুলো কি হতে পারে মানুষের জন্য, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু গত 1.5 বছর ধরে করোনার সাথে মোটামুটি সবাই পরিচিত। বারবার বিভিন্ন মিডিয়াতে বা সব জায়গাতে আলোচনা, স্বাস্থ্য বিষয়ক কথাবার্তাগুলোতে সেই একই কথাগুলোই ঘুরে ফিরে আসছে যে করোনা আক্রান্ত হলে কি হচ্ছে। তবে শীতকালে একটা সমস্যা হয়। শীতকালে কিন্তু অন্যান্য যেসব ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা ফ্লু ভাইরাস গুলো আছে, অন্যান্য সাধারণ যে ভাইরাস দিয়ে আমরা সাধারণ সর্দি কাশি জ্বরে ভুগে থাকি, সেগুলোরও কিন্তু প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এই জন্য একটু কনফিউশন হতে পারে যে আমি কি আসলে করোনা আক্রান্ত হলাম নাকি অন্যান্য ফ্লু ভাইরাস দিয়ে আক্রান্ত হলাম। তবে এই ক্ষেত্রে আমার উপদেশটা হচ্ছে আপনি আমাদের যে করোনার যে লক্ষণগুলো, অর্থাৎ কাশি, গলা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট বা এই জাতীয় যে কোনো সমস্যাতে যদি আক্রান্ত হন, তাহলে আপনি আসলে একজন আপনার চিকিৎসকের পরামর্শ নিন সাথে সাথে। কারণ আপনি কিন্তু জানছেন না যে আপনি আসলে কেটে কি নর্মাল সিজনাল ফ্লু ভাইরাস আক্রান্ত হয়েছেন নাকি করোনাতে আক্রান্ত হয়েছে। সুতরাং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কথাটি হচ্ছে পরীক্ষাটি করা। আমরা যেটাকে এখনো বলি যে আপনারা এই জাতীয় লক্ষণগুলো যদি হয়, করোনা যে স্বাভাবিক লক্ষণগুলো, সাধারণ লক্ষণ, অর্থাৎ জ্বর, কাশির পরে শ্বাসকষ্ট কিংবা দুর্বলতা, খাবার রুচি কমে যাওয়া, নাকে গন্ধ না পাওয়া, এই জাতীয় লক্ষণগুলো যদি আপনার মাঝে থাকে, তাহলে করোনার টেস্টই করিয়ে নিলেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি করোনা আক্রান্ত হয়েছেন। সতর্কতা বলতে যেটা বোঝা যাচ্ছে, সতর্কতাটা আসলে সারা সবসময়ের জন্য একই রকম। আমরা কিন্তু প্রথম থেকে একদম করোনার, আমার মনে আছে যখন বাংলাদেশে করোনা আসেনি তখন ডিবিসি টিভির একটি প্রথম প্রোগ্রামে আমি বলেছিলাম যে করোনা আসলে আমাদেরকে কি সতর্কতা মেনে চলতে হবে। প্রথম সতর্কতাটি হচ্ছে যে আপনি মাস্ক পরবেন। আমাদের কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের মাঝে কিন্তু আস্তে আস্তে মাস্কের ব্যবহার কমে আসছে। অনেকে এখন মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন। সুতরাং মাস্ক পরাটা অত্যন্ত জরুরি।
সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব আমরা, যেহেতু সবকিছু স্বাভাবিকভাবে চলছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কর্মক্ষেত্র, তারপরেও এর মাঝেও যতটুকু সম্ভব সামাজিক দূরত্বটুকু মেনে চলা। আর তার সাথে যেটা হচ্ছে যে নিয়মিত হাতটা ধুয়ে ফেলা বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, হাতটা পরিষ্কার রাখা, এইটুকু সতর্কতা হচ্ছে আমাদের ব্যক্তি জীবনের সতর্কতা। আর যদি কোনো লক্ষণ যদি দেখাই যায়, তাহলে সাথে সাথে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা পরীক্ষাটি করিয়ে ফেলাটাই হচ্ছে উত্তম পন্থা হবে। নিশ্চয়ই, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি। আমি একটু ওমিক্রনের বিষয়ে আবার আসতে চাই, যে ওমিক্রনকে খুব ভয়াবহ বলা হচ্ছে এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, যেটি আমরা যুক্তরাজ্যে দেখতে পাচ্ছি, কিন্তু মৃত্যুহার একদমই নেই। একদমই নেই বলে ভুল হবে, মৃত্যুহার খুবই কম। আচ্ছা, এই ওমিক্রনে বলা হচ্ছে যে মিউটেশন খুব বেশি এখানে, সেই কারণেই এই দ্রুত গতিতে এটি ছড়িয়ে পড়ছে, এই ভ্যারিয়েন্টটা। আসলে আমরা ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখেছি মৃত্যুহার বেশি, ওমিক্রনে মিউটেশন এত বেশি হওয়ার কারণেও মৃত্যুহার কম, এটি আসলে কেন হচ্ছে? আসলে দেখেন, মানে একটা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আমরা খেয়াল করি। আমরা মানে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় দুটো কথা আছে, একটা হচ্ছে ভিরুলেন্স আর একটা হচ্ছে ইনফেক্টিভিটি। এখন ইনফেক্টিভিটি বলতে বোঝাচ্ছে এটি কত দ্রুত ছড়াচ্ছে। আর মিউটেশন আপনারা জানেন যে আপনারা দেখেছেন যে করোনা ভাইরাসটা চেহারাটা অনেকগুলো স্পাইক থাকে, এই স্পাইক গুলোর মাঝে কিন্তু মিউটেশন ঘটে, এবং এই স্পাইক গুলো দিয়ে কিন্তু সে মানুষের শরীরের কোষের সাথে কিন্তু সে নিজেকে বাইন্ড করে এবং তারপরে সে আস্তে আস্তে ছড়ায়। এখানে যে মিউটেশন গুলো ঘটে, মিউটেশন ঘটার ফলে যেটা হয়, আমাদের স্বাভাবিক যে ধরেন আমার শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টটা ঢুকেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের এগেইনস্টে কিন্তু আমাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। সে কিন্তু আমার শরীরের যে ডিফেন্স মেকানিজম আছে, সে চিনতে শিখেছে যে হ্যাঁ এই ভাইরাসটা হচ্ছে আমার জন্য ক্ষতিকর। এখন যখন এটা মিউটেশন বলতে আমরা স্বাভাবিক সাধারণ মানুষের জন্য যদি বলি, যে তখন যে এই ভাইরাসটা যদি তার চেহারাটা পরিবর্তন করে ফেলে, তখন সেটাকে আমরা বলি মিউটেশন। তখন এটি যখন আমার শরীরে ঢুকছে, তখন কিন্তু আমার শরীরের ডিফেন্স মেকানিজম বুঝতে পারছে না যে এই নতুন ভাইরাসটা কি, তার ফলে কিন্তু সে দ্রুত ছড়াতে পারছে বা তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কম হচ্ছে। এখন এটা হচ্ছে ইনফেক্টিভিটি। ওমিক্রনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটার ইনফেক্টিভিটিটা বা স্প্রেডিংটা খুব বেশি, খুব দ্রুত ছড়ায়, একজন থেকে আরেকজনের মাঝে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। কিন্তু ভিরুলেন্স আমরা যেটাকে বলি, ভিরুলেন্স মানে হচ্ছে সে কতটুকু আপনার শরীরে ক্ষতি করবে, বা ঢোকার পরে যে আমরা যেসব কারণে আমরা করোনাকে ভয় পাচ্ছি, ফুসফুসে সংক্রমণ হওয়া, তারপরে হচ্ছে আমরা যে বলা হয় যে লাংস ইনফেক্টেড হয়ে যাওয়া, রক্তনালীতে জমন বাঁধা, এই যে এই ঘটনাগুলো ঘটানোর ক্ষমতা কতটুকু, এটাকে বলা হচ্ছে ভিরুলেন্স। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে ওমিক্রনের ভিরুলেন্সটা তুলনামূলকভাবে ডেল্টার চেয়ে কম, তবে এটার ইনফেক্টিভিটিটা বেশি। ইনফেক্টিভিটি বেশি মানে হচ্ছে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। নিশ্চয়ই আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। একটি ফোন এসেছে, একজন দর্শক ফোন দিয়েছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন? আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। থেকে বলতেছিলাম। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার নামটি বলে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। জি, আমি মাহবুব রহমান। সমস্যা হচ্ছে স্যার, আমি এই মানে শীতের সময় মানে আমার একটা প্রবলেম, সচরাচর আমি মানে করি, মানে এটা ফিল করি যে মানে সর্দিটা আমার কোনোভাবেই যায় না। আমি গরম পানি দিয়ে গোসল করি, গরম পানি খাই, তবুও কেন জানি আমার সর্দিটা থেকে আমি মুক্তি পাই না। মানে এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আসলে করণীয় কি, আমি বুঝতে পারি না এটা কি। এটাই জানতে চাচ্ছি স্যারের কাছে আর কি, যদি স্যার বলতেন। ডক্টর ফাহিম, আপনি শুনতে পেরেছেন? আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা? জি জি, ধন্যবাদ, আমি শুনতে পেয়েছি। মাহবুব সাহেব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই সমস্যায় আমাদের দেশের অনেকেই ভুগে থাকেন, শীতকাল আসলে একটা সর্দিজনিত সমস্যা থাকে। আপনার শীতকাল ছাড়া গরমকালে এই সমস্যাটি হয় কিনা? গরমকালে তেমন হয় না, তবে ঠান্ডা লাগলে হয়, কিন্তু শীতকালে এটা কন্টিনিউয়াসলি থেকেই যায় আমার। আচ্ছা, আপনার কি কোনো শ্বাসকষ্ট বা এই জাতীয় সমস্যা আছে কিনা? জি না স্যার, আমার এরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, পরিবারে আর কারো এই জাতীয় সমস্যায় কেউ ভোগেন কিনা? জি, আমার বয়স্ক পিতামাতা আছে, তাদের এই সর্দি, এইটা মানে জ্বর, এটা ম্যাক্সিমাম থাকেই। জি জি জি, আপনার আসলে যে সমস্যা, এটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বা কোল্ড ইনডিউসড রাইনাইটিস বলি। অর্থাৎ শীত আসলে শীতের মানে ঠান্ডাজনিত কারণে এই মানে নাক দিয়ে পানি ঝরার যে ব্যাপারটি ঘটে থাকে, এটি হচ্ছে আসলে কোল্ড অ্যালার্জি, এক ধরনের কোল্ড অ্যালার্জি। তো এই ক্ষেত্রে আসলে বেঁচে থাকার জন্য যে কয়েকটি সতর্কতা আপনাকে নিতে হবে। হ্যাঁ, শীতকালে আপনি একটু সাবধানে থাকবেন, তারপরে আপনি হচ্ছে ঠান্ডা পানিটা অ্যাভয়েড করে যাবেন। তারপরে কিছু এই অ্যালার্জি কমানোর কিছু ওষুধ আমরা পাওয়া যায়, যেমন হচ্ছে ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ আপনি খেতে পারেন পুরো শীতের সময়টা। মন্টেলিকাস জাতীয় কিছু ওষুধ আছে, এগুলো আপনি একটি করে সেবন করে যেতে পারেন পুরো শীতের সময়। কিছু ন্যাজাল স্প্রে পাওয়া যায়, স্টেরয়েড স্প্রে, বিভিন্ন নামে, ফ্লুটিকাসন স্প্রে বা মোমেটাসন স্প্রে, এই জাতীয় স্প্রে গুলো ইউজ করলেও কিছুটা উপকার আসতে পারে।
আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন নাক কান গলা বিশেষজ্ঞের একটু পরামর্শ নিলে আপনি আরো কিছুটা উপকৃত হতে পারবেন, যেহেতু আপনাকে আমি সামনাসামনি এখান থেকে প্রেসক্রিপশন করাটা একটু মুশকিল। আচ্ছা, নিশ্চয়ই। আমি একটু দর্শকের প্রশ্নের রেশ ধরেই জানতে চাই যে স্প্রেটি তো নাক বন্ধ হয়ে যখন যায়, যখন পেশেন্টের, তখন নিশ্চয়ই স্প্রে করা হয় নাকে, এই বিষয়টি তো তাই? না না না, আসলে নাসাল স্প্রের কিছু ভাগ আছে। কিছু হচ্ছে ডিকনজেস্টেড স্প্রে, যেগুলো হচ্ছে আপনার নাক বন্ধ হয়ে গেলে আমরা করি, অ্যান্টাজল বা রাইনাজল এই জাতীয় কিছু স্প্রে আছে, হ্যাঁ, মানে জাইলোমেথাজোলিন বা এই জাতীয়। আর কিছু স্প্রে আছে যেগুলোর কথা আমি বলেছি, সেগুলো হচ্ছে যে অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো হয় সেগুলোকে কমাতে সাহায্য করে। ওনার ক্ষেত্রে এটা আমি আসলে উল্লেখ করেছি। আচ্ছা, আমি একটু আবারও ওমিক্রনের বিষয়ে চলে আসতে চাই, যে মিউটেশন। আচ্ছা, মিউটেশন যত বেশি হবে তত বেশি যে ভাইরাসটা মরণবেধি হয়ে উঠবে, মানে সেই ভেরিয়েন্টটা, বিষয়টা তো তাহলে এমন না। কারণ ওমিক্রনই তো আমাদের প্রমাণ অনেক বেশি দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুহার কম। বিষয়টি কি তাই? মানে মিউটেশন বেশি হলেই যে মরণবেধি হয়ে উঠবে সেই ভেরিয়েন্টটি, এমন তো না। দেখেন, মিউটেশনের ব্যাপারটা নিয়ে আমাদের মাঝে একটু কনফিউশন আছে। আমি বারবার বলছি যে মিউটেশনটা, পৃথিবীতে যত ভাইরাস আছে সব ভাইরাসেরই কিছু না কিছু মিউটেশন, এটা ভাইরাসের একটা বৈশিষ্ট্য। কারণ ভাইরাস হচ্ছে নিজে বাঁচতে পারে না, সে অন্য জীবের উপরে থেকে তার যে আরএনএ আছে তাকে ঢুকিয়ে দিয়ে তারপর সে মিউটেশনটা করে। মিউটেশন তার স্বাভাবিক ধর্ম। এখন মিউটেশন বেশি হলেই যে সেটা খারাপ হবে এমন কোনো কথা নেই। মিউটেশন ঘটতে থাকে। এখন মিউটেশন ঘটার পরে সে ভাইরাসটা আসলে যে কথাটা বলেছি, যে তার ভিরুলেন্স কতটুকু ডেভেলপ করেছে, মানে তার ক্ষতি করার যে ক্ষমতা, হ্যাঁ, সেটা কতটুকু ডেভেলপ করেছে তার উপরে ডিপেন্ড করবে যে হ্যাঁ আমাদের মৃত্যু হয় কতটুকু। আমরা করোনা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একটু আসতে চাই ভ্যাকসিনের বিষয়ে। যে বলা হচ্ছে যে এখন যে ওমিক্রন যে ভ্যারিয়েন্টটি, এটি হচ্ছে এক এক ভ্যাকসিন এক এক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আসলে কার্যকরী, এই বিষয়টা আসলে বলা হচ্ছে। এটি কি আসলেই কতটুকু মানে সঠিক তথ্য, এই বিষয়টি একটু আমি জানতে চাই। ধন্যবাদ। আসলে এখন যেটা হচ্ছে যে বলা হচ্ছে, সর্বশেষ মানে যেটা আমি মানে সায়েন্টিফিক জার্নালগুলোতে যেটা দেখলাম, যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা আছে এটি বলা হচ্ছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টের এগেইনস্টে কার্যকর হবে। ওরা বলছে যে ভালোই 80% প্রায় কার্যকর হবে। ফাইজার বা মডার্নার ক্ষেত্রে এই রকম তথ্য এখন পর্যন্ত আমি কোথাও পাইনি। ওরা কি দাবি করছে, তবে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে যে হ্যাঁ তাদেরটা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে প্রায় 80%। কিন্তু বিষয়টা ভীষণ আনপ্রেডিক্টেবল না? অ্যাস্ট্রাজেনেকার যদি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী বেশি হয়, তাহলে ফাইজার কিংবা মডার্না যদি না হয়, যদিও গবেষণা এখনো চলছে প্রতিনিয়ত, তার মানে করোনা ভাইরাসে আক্রান্ত হইলে যে কোনো টিকা তো কার্যকর হবে কিছু না কিছু। আপনার আসলে ওপিনিয়নটা আমি জানতে চাই। জি, অবশ্যই। এখন যেটা হচ্ছে যে দেখেন, মানে ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিন গুলো সব মানে বিভিন্ন ভ্যাকসিনের মানে বিভিন্নতাটা কেন, এগুলো আসলে কাজ কোনটা কিভাবে কাজ করে তার উপরে, মানে এক একটা এক এক ভাবে কাজ করে বা এক এক মেকানিজমে কাজ করে। তো অ্যাস্ট্রাজেনেকা যেহেতু ওরা হয়তো গবেষণা করে বের করে ফেলেছে, এবং যুক্তরাজ্যে যেহেতু ওমিক্রনের সংক্রমণের হারটা বেশি, আপনি খেয়াল করে দেখবেন ইউরোপের মাঝে সবচেয়ে বেশি এখন যুক্তরাজ্যেই আক্রান্ত হচ্ছে। তো এই কারণে হয়তো ওখানে কিন্তু অ্যাস্ট্রাজেনেকাটাই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এই জন্য সম্ভবত ওরা এই তথ্যটা দিতে পেরেছে যে হ্যাঁ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ওমিক্রনের বিরুদ্ধে বেশি কার্যকর। এখন হয়তো অচিরেই আমরা ফাইজার এবং মডার্না, যেটা যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হয়ে থাকে মানে ইউএসএ তে, সেটার ব্যাপারে তথ্যটা হয়তো আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। কারণ যে কোনো নতুন ভ্যারিয়েন্ট আসলে সাথে সাথে কিন্তু সেটা নিয়ে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা কাজ করে থাকেন, এবং সেটার ফলাফল আসতে হয়তো কিছুদিন সময় লাগবে। নিশ্চয়ই ইউরোপেই আসলে ওমিক্রন আসলে বেশি ঝড় তুলেছে এই নতুন ভেরিয়েন্টটি। আমি একটু মাস্কের বিষয়ে আসতে চাই। আপনি যেটি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন, আসলেই আমরা আগের অবস্থাতে ফিরে যাচ্ছি। এখন শপিং মল বলেন কিংবা যে কোনো জায়গায় বলেন, আসলে মাস্ক পরার বিষয়ে মানুষের অনীহা তো আছেই, মাস্ক এখন পড়ছেও না অধিকাংশ মানুষ, যেটা বাস্তবতায় লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে এটার আসলে বিকল্প কি আছে মাস্ক পরার? আসলে দেখেন, এই কথাগুলো মানে এতবার আমরা বলতে মানে অনেকটা মানে চর্বিত চর্বণের মতোই হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে এই ভাইরাসটি কিভাবে ছড়ায়, মানুষ থেকে মানুষের মাঝে ছড়ায় এবং বাতাসের মাধ্যমে ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে, শ্বাসের মাধ্যমে ছড়ায়। তো এটা থেকে ঠেকাতে হলে তো আপনার মাস্ক ছাড়া আসলে কোনো বিকল্প নেই, তাই না? আমাদের যেটা ছিল যে যখন আমাদের দেশে গতবার দ্বিতীয় ওয়েভের সময় ডেল্টা ভ্যারিয়েন্ট যখন আসলো, মৃত্যুহার যখন বেড়ে গেল, তখন কিন্তু মানুষের মাঝে এক ধরনের ভীতি কাজ করেছিল, এবং ভীতি কাজ করার ফলে কিন্তু মাস্কের ব্যবহারও অনেকটা বেড়েছিল, সচেতনতা বেড়েছিল,
ব্যবহারও বেড়েছিল। পরবর্তীতে দ্বিতীয় ওয়েভ চলে যাওয়ার পরে এখন যেহেতু মৃত্যু হার কম বা আমাদের যে শনাক্তের হারটা কম আছে, এখন কিন্তু আমাদের মাঝে সেই আবার ঢিলে ঢালা ভাবটা দেখা যাচ্ছে। তা আমি আবারও মানে ডিবিসির মাধ্যমে সারা বাংলাদেশের সকল দর্শক বা যারা আছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা অন্তত, যেহেতু আমাদেরকে কাজকর্ম করতে হচ্ছে, আমরা লকডাউনে যেতে চাই না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, দুটোকে চিন্তা করলে আমাদের জন্য মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। আমরা আবার সবাই মাস্কটা পরি এবং দূরত্ব যতটুকু পারি আর না পারি, মাস্ক পরা এবং হাত ধোয়া এইটুকু যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে অনেকাংশেই আমরা কিন্তু করোনা থেকে বেঁচে থাকতে পারবো। তার মানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে মৃত্যু হার যত বাড়ে, কিংবা মৃত্যুকেই আসলে মানুষ ভয় পায়, যখন মৃত্যু হার বেড়ে যায় তখন আসলে মানুষ বেশি সচেতন হয়। মৃত্যু হার যখন কমছে তখন আসলে সচেতন হচ্ছে না। যদিও সংক্রমণ বাড়ছে, কিন্তু সংক্রমণকে মানুষ ভয় পাচ্ছে না, এটা একটা বিষয়। কিন্তু সংক্রমণ কমানোর জন্য তো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আপনি কি বলবেন? অবশ্যই 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 সংক্রমণ কমানোর জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলে, কারণ সংক্রমণ বেড়ে গেলে, দেখেন সংক্রমণ বেড়ে গেলে কিন্তু তখন সব দিক থেকে আমরা একটা বিপদে পড়ি। আমাদের ধরেন অফিস আদালত করা থেকে, যিনি অসুস্থ হচ্ছেন তার তো একটা বিপদ ঘটেই, পারিবারিক ভাবে বলেন, নিজের ভালো আর্থিক ভাবে বলেন, তিনি ক্ষতিগ্রস্ত হন। তার সাথে সাথে কিন্তু আশেপাশের মানুষজন একটা সমস্যার মাঝে পড়ে। এবং সবকিছু কিন্তু যদি সংক্রমণ খুব বেশি বেড়ে যায়, তখন হয়তো সরকারকে আবার বাধ্য হয়ে আবার আংশিক লকডাউন বা সেরকম কোনো পন্থায় যেতেও হতে পারে। আমরা চাচ্ছি না, আমরা এখন যে জায়গায় আছি যে আমরা চাচ্ছি যে আমরা লকডাউনে না যাই, আমরা যেভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, এটা একটা সহজ পন্থা হচ্ছে আসলে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। একটি ফোন রয়েছে আমাদের, একজন দর্শক ফোন দিয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। জি, আমি ইউসুফ বলছিলাম রাঙামাটি থেকে। রাঙামাটি, বলুন। বলছিলাম আমার ওয়াইফ এবং আমরা অনেকেই মানে বাসায় যারা ছিলাম আপনার এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছি। এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হওয়ার পরে মানে 15-20 দিনের মাথায় আমরা সবাই আবার নেগেটিভে চলে আসছি। কিন্তু এই যাবৎকালে নেগেটিভ আসার পরেও মাঝে মধ্যে আমার ওয়াইফের শ্বাসকষ্ট হয়ে যায়। তারপরে হলো মানে এমন ভাবে শ্বাসকষ্ট হয় অক্সিজেন না দিলেই না হয়। এই কারণে আমি অক্সিজেন সিলিন্ডার বাসায়ও নিয়ে আসছি। এটার জন্য কি করতে পারি আমরা বলতে পারবেন? নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। ডক্টর ফাহিম নিশ্চয়ই শুনতে পেরেছেন। জি, আমি শুনতে পেরেছি। জনাব ইউসুফ সাহেব, আপনাদেরকে কি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কি? দর্শক হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি? উনি কি লাইনে আছেন? হ্যাঁ, দর্শক লাইনে আছেন। আপনি 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 আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আপনারা কি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিনা? জি না স্যার, আমরা হাসপাতালে ভর্তি হইনি, আমরা বাসায় আইসোলেশন করে আচ্ছা, চিকিৎসা নিয়েছিলেন। আপনাদের কি আপনার ওয়াইফের কি মানে আপনার স্ত্রীর কি অক্সিজেন লেগেছিল কিনা? হ্যাঁ, অক্সিজেন লেগেছিল, বেশ কয়েকবার অক্সিজেন দিতে হয়েছে। ওই অসুস্থ থাকাকালীন সময়ে? অসুস্থ থাকাকালীন সময় অক্সিজেন বেশ কয়েকবার দিতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। জি, এরপরে কি আপনারা মানে সুস্থ হয়ে নেগেটিভ হয়ে যাওয়ার পরে কি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কিনা বা কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিনা? পরে স্যার চিকিৎসকের পরামর্শ বলতে আমাদের এখানকার যে স্থানীয় চিকিৎসক আছেন ডাক্তার গৌরব দেওয়ান, ওনার ট্রিটমেন্টে কয়েকদিন ছিলাম। থাকার পরে এই করোনা নেগেটিভ হওয়ার 1.5-2 মাস পরে হঠাৎ করে একদিন এমন শ্বাসকষ্ট হয়েছে, আমরা ভাবছি আবার মনে হয় কোভিড আক্রান্ত হইলো, কিন্তু কোভিড না, এটা ওনার কিসের জন্য যে কি অ্যাজমাও নাই ওনাদের কারো, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন দিতেই হয়। যে ওনার কি কোনো সিটি স্ক্যান করানো হয়েছিল? না, ওনার ওই যে আপনার এই যে শেষ একটা এক্সরে করা হয়েছিল, কিন্তু এক্সরের মধ্যে সামান্য একটু ইনফেকশন রয়ে গেছিল। বলছে এটা এই ট্রিটমেন্টের মাধ্যমে চলে যাবে আস্তে আস্তে এবং এটার সিমটম থাকবে বেশ কয়েকদিন। জি, আমি যতটুকু বুঝতে পারছি আপনার আসলে সিটি স্ক্যান করা থাকলে বোঝা যেত যে ফুসফুসের সংক্রমণের পরিমাণটা কতটুকু ছিল। অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি সংক্রমণ থেকে থাকে, জি চলে যাবে। জি জি জি, যদি খুব বেশি সংক্রমণ কারো ক্ষেত্রে থেকে থাকে, তবে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আমরা এটাকে বলছি পোস্ট কোভিড সিকিউরিটি বা কোভিড পরবর্তী অবস্থা। তাদের কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম কিছুটা শ্বাসকষ্ট থেকে যায় এবং এই শ্বাসকষ্টটা বেশ কিছুদিনই পারসিস্ট করে যায়। এসব ক্ষেত্রে আমরা অনেককে কিছু ইনহেলার জাতীয় ওষুধ মানে স্টেরয়েড ইনহেলার দিয়ে কিছু কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায়। কিছু চেস্ট ফিজিওথেরাপি বলে একটা অংশ আছে, চেস্ট ফিজিওথেরাপির অংশ আছে, সেটাও করালে হয়। আর জি জি, নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকও নিশ্চয়ই উপকৃত হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের সময় খুবই কম। আপনাকে যুক্ত হবার জন্য ধন্যবাদ এবং দর্শকদের পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। জি, দর্শক, করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।